আমি এই সকল টোকাই সমন্বয়কদের উদ্দেশ্যে একটি কথা সবসময় বলতাম যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটাই বাস্তবে প্রমাণিত হয়ে গিয়েছে। তাদের এই 16-17 মাসের কার্যকলাপে জনগণ বুঝতে পেরেছে তারা অল্প বয়সে পেকে গিয়েছিল, তারা আসলে রাজাকারের নাতিপুতি, তারা আসলে জামাত শিবিরের প্রক্সি সংগঠন। এই এনসিপি রাজনৈতিক দলটা হচ্ছে একটি প্রতিষ্ঠান, জাস্ট বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করা হবে, বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি করা হবে, চাঁদাবাজি করা হবে, ওইগুলা যাতে জামাত শিবিরের গায়ে না আসে এনসিপি কে দিয়ে করিয়ে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হবে। সেটা করা শেষ হয়ে গিয়েছে। মোটামুটি কয়েক হাজার কোটি টাকা এই এনসিপি ব্যাংক প্রতিষ্ঠানটি কামিয়ে নিয়েছে। এখন যখন নির্বাচন এসেছে তারা তাদের আসল ঘরে ফিরে গিয়েছে। কিন্তু এনসিপির মধ্যে অনেকে এই বিষয়গুলো বুঝেও 100% শিওর ছিল না। সে কারণে তারা এনসিপিতে এতদিন রাজনীতি করে গিয়েছে থেকে যখন তারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তারাও ব্যবহৃত হয়েছে এই শিবিরের নেতাদের দ্বারা, তখন তারা পদত্যাগ করা শুরু করে দিয়েছে। অলরেডি এনসিপি থেকে অনেকেই পদত্যাগ করেছে, আপনারা সকলেই অবগত আছেন। কারণ এনসিপি এখন আর এনসিপি নেই। এনসিপি আগেও শিবির ছিল, এখনো শিবির আছে, ভবিষ্যতে শিবির থাকবে। তারা এখন জাস্ট একটি জোটের কথা বলে জামাতের সাথে নাকি নির্বাচন করবে। আসলে তো ভাই তারা শিবিরের কর্মী, এখন তারা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাহফুজ আলম, সে কিন্তু কোন রাজনৈতিক দলে যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি? তার মেইন রিজন হচ্ছে মাহফুজ আলম বিদেশ পালিয়ে যাওয়ার প্ল্যানিং করতেছে। সে ক্লিয়ারলিও বলে দিয়েছে আমি কোন জায়গা থেকে নির্বাচনও করব না। কারণ মাহফুজ আলমকে সকলেই ধরে নিয়েছিল সে একজন হিজবুত তাহরিরের নেতা, কারণ সে আগে হিজবুত তাহরিদের সাথে সংযুক্ত ছিল। আবার অনেকেই ধরে নিয়েছিল সে জামাত ইসলামী করে। তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সে কারণে তাকে নিয়ে যাতে কোনো জল্পনা কল্পনাই না থাকে এবং সে যাতে কোনোভাবে রিস্ক ফ্যাক্টর না হয় কারো জন্য, সে কারণে সে সিস্টেমে তাকে নিয়ে আলোচনা বন্ধ করে দিতে যাচ্ছে। যা টাকা কামিয়েছে, মোটামুটি অস্ট্রেলিয়াতে অনেক টাকা তার ভাইয়ের মাধ্যমে পাচার করেছে, সেগুলো দিয়ে অস্ট্রেলিয়াতে অনেক কিছু করে নিয়েছে। সে এখন নির্বাচনের জন্য হয়তো অপেক্ষা নাও করতে পারে, তার আগেই বিদেশ পালিয়ে যেতে পারে। এখন প্রশ্ন করতে পারেন যে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছে তারা কি করবে? তাদের মধ্যে কিছু অংশ একেবারে রাজনীতি ছেড়ে দিবে, একেবারে হারিয়ে যাবে। আর যারা মোটামুটি টাকা কামিয়েছে তারা বিদেশে সেটেল হয়ে যাবে। আর যারা এখন নির্বাচন অংশগ্রহণ করবে বলছে স্বতন্ত্র প্রার্থী হয়ে, তারা একটু ট্রাই মেরে দেখতেছে যে জনগণ থেকে তো অনেক টাকা উঠিয়েছি। যেমন তাসনিম, যারা উদাহরণ দিয়ে বলতেছি 37 থেকে 40 লাখ টাকার মতো উঠিয়েছে। এখন ওই টাকাগুলো যে খরচ করেছে জনগণকে তো দেখাতে হবে। তাই সে হয়তো স্বতন্ত্র প্রার্থী হয়ে এরকম আরো কয়েকজন নির্বাচন করবে। হইলে হবে, না হলে নাই। তখন জনগণকে বুঝতে পারবে আপনারা যে টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের একটা চেষ্টা করেছি, ওই টাকা ওখানে খরচ করে ফেলেছি। হয়তো এখানে 10 থেকে 20 লক্ষ টাকা খরচ করবে, আর সকল কিছু পকেটে রেখে দিবে। নির্বাচনের পরবর্তী 1-2 দিনের মাথায় তারাও বিদেশ চলে যাবে। কারণ এমনিতেই তো সে বিদেশে পড়ালেখা করেছে তাসনিম, যারা এরকম আরো অনেকেই আছে। তাই এনসিপি দলটা নির্বাচনের পর আর থাকছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। এনসিপি থেকে এমপি হলে হবে, না হলে নাই। এটাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ এনসিপির। আর এটা যখন এনসিপি গঠন হয়েছে তখনও আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং অনেক ইউটিউবারও ভবিষ্যৎবাণী দিয়েছিল যে এনসিপি দলটা হচ্ছে জামাত শিবিরের প্রক্সি সংগঠন। তারা নির্বাচনের আগে ভেঙে যাবে যখন তাদের আসল রূপ বুঝতে পারবে অনেক এনসিপির নেতা, এবং তারা জামাতের কাছে আবার ফিরে যাবে। সেটাই হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। এনসিপি দল প্রায় ভেঙে গিয়েছে, অনেক নারী নেত্রী বাহির হয়ে এসেছে, অনেকে আছে, অনেকে নির্বাচনের পরে বাহির হয়ে গিয়ে তারা এক একজন এক এক জায়গায় চলে যাবে, অনেকজন বিদেশে পালিয়ে যাবে। এই দেখেন না এনসিপির মধ্যে আরেক বাটপারকে, এই উপদেষ্টা সাবেক যে ছিল আসিফ মাহমুদ, সে দুপুর 12টা বাজে আপনার গণ অধিকার পরিষদ থেকে ঢাকা 12 আসনে নির্বাচন করবে মনোনয়ন নিয়েছিল। সন্ধ্যাবেলা আবার এনসিপির মুখপাত্র হিসেবে সেদিনই যোগদান করেছে। এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, মতাদর্শ নাই। এদের কথা হচ্ছে ভাই আন্দারে ঢিল মারছে, কাজ হয়ে গেছে, ঠাড়াই বগমরে হুজুরের কেরামতি। বার একটা কথা আছে না, তারা কিভাবে জামাতে শিবির মিলে মেটিকুলাস ডিজাইন করেছে। তারা চিন্তা করে না যে এভাবে শেখ হাসিনার পতন হবে। পতন যখন হয়ে গিয়েছে, তারা লাইমলাইটে ছিল, তারা এখন ওটাকে কাজে লাগিয়ে উপদেষ্টা হই টই টাকা টুকা কামাই তারা মোটামুটি একটু স্বাবলম্বী হয়ে গিয়েছে। এখন তারা কথা হচ্ছে এই টাকা দিয়ে যেভাবে ক্ষমতা ধরে রাখতে হবে, যেখানে সুবিধা আমরা সেখানেই যাব। কথা বোঝার নাই। এখন এনসিপির তো অনেকে শিবিরের কর্মী ছিল, তারা ওদেরকে বুঝাই টুঝাই এখন কিছু পার্সনদেরকেও
এই জামাতের সাথে যুক্ত করে ফেলছে। যারা একেবারে জামাতকে পছন্দ করে তারা পদত্যাগ করেছে, আর যারা মোটামুটি কনভিন্স করতে পেরেছে তারা শিবিরের সাথে যুক্ত করে ফেলেছে। এটাই তাদের প্ল্যান ছিল, সে প্ল্যানই তারা কার্যকর করেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই টোকাই এনসিপি যারা আছে একটারও পিঠের চামড়া থাকবে না যদি দেশে বিএনপি ক্ষমতায় আসার পর পাই। যাদেরকে টার্গেট আছে মোটামুটি খেলে দিবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো ভাই পদত্যাগ করো, বিদেশ পালিয়ে যাও, গর্তের ভিতর ঢুকে যাও, কোনো লাভ নাই। বাইর করে এক একটাকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হবে। কারণ তোমাদের এই সকল ফালতুমির কারণে, জনগণকে বিনাশ করে রাজপথে নামানোর কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আর শেখ হাসিনা সরকার পতনের কারণে দেশের জঙ্গিদের আস্ফালন বেড়েছে, দেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, দেশের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে, চিকিৎসা খাত ধ্বংস হয়ে গিয়েছে, স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গিয়েছে। দেশের কোন খাত তোমরা ভালো থাকতে দাও নাই। প্রত্যেকটা জায়গায় তোমরা দুর্নীতি করেছো, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করেছো, এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে শান্তিতে থাকতে দাও নাই। তাদের ঘর বাড়িতে গিয়ে গিয়ে চাঁদাবাজি করেছো। হয়তো মামলা দিব, না হয় টাকা দেব। যারা পয়সালা তাদেরকে টার্গেট করেছো, আর যারা পয়সালা না, টাকা পাবা না, তাদেরকে মেরে পুলিশে ধরিয়ে দিয়েছে। অনেকে তো তুলে নিয়ে গিয়ে জামাত ইসলামীর অনেকে হত্যা করেছে। এগুলো তো আমরা বাংলাদেশে ঘটেছে দেখতে পেয়েছি, তাই না? তাই যে যত বড় চাপাবাজি করেন, যে যত গালবাজি করেন, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে নাই। বরং শেখ হাসিনা বলে হালকা যদি স্বৈরাচারের মনোভাব ছিল আমরা ধরেই নি, এখন 10 গুণ স্বৈরাচার হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। কথা বুঝেন নাই? এখন ভয় পাচ্ছি আবার এই পাতা নির্বাচনের ফলে যদি জামাত বা বিএনপি যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা কোন স্বৈরাচারে পরিণত হয়, তারা কোন দানবে পরিণত হয়, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। কারণ আওয়ামী লীগ তখন রাজপথে নামবে তাদের দাবি আদায়ের জন্য, জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নামবে, তখন কতজনকে তারা হত্যা করে, কতজনকে তারা দমন নিপীড়ন চালায়, সেটা চিন্তা করে ভয় হচ্ছে। আমরা চেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে পট পরিবর্তন হওয়ার পর অনেক কিছু নতুন বন্দোবস্ত হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, বাংলাদেশের জনগণ সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের পছন্দের জনপ্রতিনিধিকে তারা ক্ষমতায় আনতে পারবে। কিন্তু তার উল্টোটা ঘটেছে। বরং শেখ হাসিনার আমলে যে পাতানো নির্বাচন হয়েছে তার থেকে 10 গুণ খারাপ পাতানো নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। জনগণ তাহলে কি পেল? জনগণ শুধু হতাশা পেল। জনগণকে আইসক্রিম খেয়ে ডান্ডাটা ধরিয়ে দিয়েছে এই সকল টোকাই সমন্বয় এবং জামাত ইসলামের যারা নেতা ছিল বা এখনো আছে তারা। এভাবে করে একটা দেশ চলতে পারে না। ব্রেন ওয়াশের উপর একটা দেশ চলতে পারে না, মিথ্যাচারের উপর একটা দেশ চলতে পারে না। সেটাই কিন্তু এই সকল পাকিস্তানপন্থী যারা আছে তারা করেই যাচ্ছে। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে। স্বাধীন দেশের মধ্যে তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। এখন অনেকেই বলবেন যে অনেকেই তো ভারতের দালালি করে। আরে ভাই, ভারত তো বাংলাদেশে গণহত্যা চালায়নি, আমাদের মা বোনকে ধর্ষণ করেনি। ভারত জাস্ট বাংলাদেশের সাথে বড় ভাইয়ের আচরণ করেছে। এটা স্বাভাবিক। একটা পার্শ্ববর্তী দেশের পেটের ভিতরে আপনার দেশ, সে তো আপনাকে বড় ভাইয়ের আচরণ করবে। তার মানে ভারত যে বাংলাদেশের খারাপ চাই সেটা না, কিন্তু পাকিস্তান বাংলাদেশে খারাপ চাই। কারণ পাকিস্তান চাই এই বাংলাদেশ আমাদের থেকে বাইরে হয়ে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশ হয়েছে, এরা আমাদের থেকে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এই বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে আমাদের থেকে অর্থনীতি দুর্বল করে ফেলতে হবে। সেই প্ল্যানেই কিন্তু পাকিস্তান আগাচ্ছে। আর সেই প্ল্যানটা জামাতকে দিয়ে করতে চেষ্টা করছে অনেক বছর আগে থেকে, অলরেডি এখনো করে যাচ্ছে। আর জামাত সেই কারণে বিভিন্ন প্রক্সি রাজনৈতিক দল গড়ে তুলেছে। আপ বাংলাদেশ, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, মঞ্চ 24, এনসিপি, আরো এরকম ছোটখাটো অসংখ্য দল আছে তাদের এজেন্ডা শুধু বাস্তবায়ন করার জন্য। তাই আপনাদেরকে বলছি, যারা বাংলাদেশের ভালো চান, সাধারণ জন যারা আছেন, তারা আরো বেশি সোচ্চার হন। এই আসিফ মাহমুদের মতো, এই মাহফুজ আলমের মতো, তাসলিম যারা বলেন, এই পেটলা নাহিদ, মলম হাসনাত, সার্ভিস আলম, এরকম আরো যারা অসংখ্য আছে, ডারবিন আসিন সহ, সকলে কিন্তু নির্বাচনের পরবর্তী সময় সুযোগ বুঝে পালিয়ে যাবে। হয়তো কিছু থাকবে আর কিছু থাকবে না। এটাই আগামীতে বাংলাদেশে ঘটবে। দর্শক, এনসিপির জামাতের সঙ্গে জোট কাণ্ডের পরিপ্রেক্ষিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। কেন্দ্রীয় বড় দুই নেত্রী তাসনিম জারা এবং তাসনুবা জেবিন পদত্যাগ করেছেন। সামান্তা শারমিন, তাবাসসুম, নুসরাত তাবাসসুম তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, নিজেদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে গুটিয়ে নিয়েছেন। এরকমটা যখন দেখছি, আরও অনেকের পদত্যাগের ঘটনা দেখেছি। এবার এনসিপির কেন্দ্রীয় বেশ গুরুত্বপূর্ণ নেতা আরিফ সোহেল সহ আরও এক নেত্রী, যার সিরাজগঞ্জ থেকে এনসিপির হয়ে নির্বাচন করার কথা ছিল, এই দুইজনের পদত্যাগের ঘটনা ঘটল। তার মানে এনসিপি থেকে পদত্যাগ এখনো থেমে
থেমে যায়নি, পদত্যাগ চলছে, সম্ভবত সামনে আরও পদত্যাগের ঘটনা আমাদেরকে দেখতে হবে। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব কারা পদত্যাগ করলেন, কি বলছেন তারা এনসিপি সম্পর্কে এই মুহূর্তের বাস্তবতায় এসে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি থেকে পদত্যাগের যেন লাইন লেগেছে। এবার আরিফ সোহেল পদত্যাগ করেছেন। সংবাদ মাধ্যম এখন এটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের পদত্যাগ। বড় নেতা কিন্তু। এই খবর যখন তারা দিচ্ছেন তখন আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি, সেই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে যুগান্তর বলছে জামাতের জোটে যোগ দেওয়াই সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী, যার সিরাজগঞ্জে ভোট করার কথা, এমপি হিসেবে ছিল। আরিফ সোহেল ব্যাপারে যেটা বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি আজকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নতুন গণরাজনীতি, রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণ ও জুলাইয়ের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালিত না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত পুরনো দলগুলোর সঙ্গে একতরফা আপোষ করে পুরনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে তারা দিতে চেয়েছিল সেটাতে তারা থাকতে পারেনি, পুরনো ওই ক্ষমতার রাজনীতির দিকেই তারা চলে গিয়েছে। আমি এবং আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যেতে হলে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে পুনরায় গণমানুষের কাতারে দাঁড়ানোর কর্তব্য অনুভব করছি। ফলশ্রুতিতে আমি আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার পূর্বতন রাজনৈতিক দল এবং সহকর্মীদের প্রতি আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি এবং এই আশা করছি যে তারা অচিরেই নতুন রাজনীতি নির্মাণের লড়াইয়ে গণমানুষের কাতারে ফিরে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ আরিফ সোহেলের বক্তব্য অনেকটা মাহফুজ আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মতো। এমন হতে পারে যে যারা পদত্যাগ করছেন, তারা যারা এনসিপি থেকে সরে আসছেন কিংবা এখনো সরে আসেননি, অচিরেই সরে আসবেন, তারা একজোট হয়ে আলাদা আর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এদিকে আরেকটা খবরে বলা হচ্ছে, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং দলের মূল লক্ষ্য আদর্শ থেকে সরে জামাতের জোটে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি মনোনয়ন জমা দেননি, তার নির্বাচন করার কথা ছিল। দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এনসিপি থেকে সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া যে আসন, সেই আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। শুরু করেছিলেন নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা। এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তিনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব যুব শক্তির, তিনিও বড় নেতা। অরণ্য চৌধুরী প্রীতি 29 ডিসেম্বর রাতে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল স্বতন্ত্র, স্বাধীন ও বাংলাদেশ পন্থার রাজনীতির। দলের শীর্ষ নীতি নির্ধারকরা 300 আসনে এককভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ গত 28 ডিসেম্বর জামাত ইসলামী সহ 8 দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে এনসিপি যোগদান করেছে। তিনি এও বলেছেন, এই অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতারা তাদের বক্তব্য থেকে সরে এসেছেন, এটা এক ধরনের প্রবঞ্চনা, এটা বলেছেন তিনি। অর্থাৎ নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতারা প্রবঞ্চনা করেছেন, ছলচাতুরি করেছেন, এই ব্যাপারগুলো, এই অভিযোগগুলো দিচ্ছেন। তার মানে হচ্ছে যে জামাতের সঙ্গে জোট আদতে যারা মেনে নিতে পারছেন না, যারা জামাতপন্থী রাজনীতি পছন্দ করেন না, তারা এনসিপি থেকে একে একে সরে আসছেন, আরও সরে হয়তো আসবেন। এখন দেখার বিষয় যে এর ফলে এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়াটা কতটা কষ্টসাধ্য হয়।
এই যে বার্তা যাচ্ছে, এই যে বার্তা মানুষের কাছে যাচ্ছে যে এনসিপি যে স্বপ্ন দেখিয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্নের কথা তারা বলছিল, নতুন রাজনীতি তারা করবে, নতুন রাজনীতি তারা দেখাবে, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে, দেখাতে ব্যর্থ হয়েছে। পুরনো যে বন্দোবস্ত, ক্ষমতার রাজনীতি, যে কোনো মূল্যে ক্ষমতা চাই, যে কোনো মূল্যে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, সেই কারণে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়ে বড় একটা দলে জোটে যোগ দেওয়া, এই আদর্শের সঙ্গে অনেকেই যারা একমত হচ্ছেন না, যারা শুরুর কথার সঙ্গে এখনো মানে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিলেন শুরুর কথার সঙ্গে, নতুন কথাই যারা খাপ খাইয়ে নিতে পারছেন না তারা সরে যাচ্ছেন। আমার মনে হয় যে এই লাইন আরও দীর্ঘ হবে, আরও অনেক বড় চমক হয়তো অপেক্ষা করছে এনসিপির রাজনীতিতে। দর্শক, আপনার কি মনে হয়, এনসিপি কি ভুল পথে গেল, নাকি তারা সঠিক পথেই আছে? যারা ভুল পথে ছিল, ভুল ভাবছিল, তারা সরে গেল, আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে কথামালা, এই কথামালা ছিল শুধুই রাজনৈতিক কৌশল। রাজনীতি করতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। রাজনীতি এমন একটা জটিল পরীক্ষা বাংলাদেশে, যেখানে ক্ষমতার রাজনীতির বাইরে যাওয়াটা খুব বেশি কঠিন, যেটা এনসিপি স্বপ্ন দেখিয়েও বাস্তবায়ন করতে হয়তো ব্যর্থ হলো। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।